ম্যানেজমেন্টে আমরা ফেল করেছি মাননীয় স্পিকার, এবং তার প্রমাণটা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী যে ব্যাখ্যা দিলেন, অমুক দলের অমুক জায়গায় তেল পাওয়া গেছে, আমার এলাকায় বিএনপি নেতার বাড়িতেও তেল পাওয়া গেছে। এটা কি কোনো আর্গুমেন্ট হলো মাননীয় স্পিকার? এটা হাজার হাজার দেখাতে পারবো। সুতরাং চোর তো চোরাই, চোর কোনো দলের হতে পারে না মাননীয় স্পিকার, অপরাধী তো অপরাধী। পাবনায় জামায়াত নেতার পাম্পে অভিযান, এবার পাবনায় পানির ট্যাঙ্কে তেলের সন্ধান। নাউজুবিল্লাহ। কালোবাজারের পরিচয় কালোবাজারি, দুষ্কৃতিকারের পরিচয় দুষ্কৃতিকারী। যদি অতীতের মতো আমরা আগের কালচারে ফেরত যাই, যে আপনার রাজনৈতিক দলের এই কর্মী করেছে, বিরোধী দলের এটা করেছে, অমুক এটা করেছে, সেই কালচার তো আমি যেতে চাই না মাননীয় স্পিকার। তথ্য সংকটের কারণে আমাদের তেল কত মজুদ আছে আজকেও শুনলাম 2 মাস মজুদ আছে, কিন্তু বাস্তবতার সাথে যখন মেলে না তখন মানুষের মধ্যে হতাশা তৈরি হয়, আস্থাহীনতার সংকট ঘটে। যদি বলি এখানে সলিউশন কি, সলিউশনটা ছিল এইরকম ন্যাশনাল একটা ক্রাইসিস কমিটি, সরকারি দল বিরোধী দল হওয়ার দরকার ছিল, এবং তারা যৌথভাবে এই জিনিসটাকে ইনভেস্টিগেশন করে এই তথ্যটাকে জাতির সামনে যদি প্রেস ব্রিফিং করতো 2 দল মিলে, তখন মানুষ বিশ্বাস করতো। যদি আমাদের ক্রাইসিসও থাকতো আমরা মেনে নিতাম যে ক্রাইসিসের সময় সবাই মিলে কিভাবে কাজ করতে পারেন স্পিকার। সুতরাং ইন্টারনাল ম্যানেজমেন্টে আমরা ফেল করেছি মাননীয় স্পিকার, এবং তার প্রমাণটা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী যে ব্যাখ্যা দিলেন, অমুক দলের অমুক জায়গায় তেল পাওয়া গেছে, আমার এলাকায় বিএনপি নেতার বাড়িতেও তেল পাওয়া গেছে। এটা কি কোনো আর্গুমেন্ট হলো মাননীয় স্পিকার? এটা হাজার হাজার দেখাতে পারবো। সুতরাং চোর তো চোরাই, চোর কোনো দলের হতে পারে না মাননীয় স্পিকার, অপরাধী তো অপরাধী। আমি চিন্তা করলাম সংসদ অনেক বেশি সিরিয়াস হয়েছে, তাই একটু 1887 সালের বিখ্যাত রম্য লেখক আমাদের হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধ থেকেই শুরু করি। উনি বলেছিলেন, বাস্তবিকই তৈল সর্বশক্তিমান, যে সর্বশক্তিমান তৈল ব্যবহারে মানে ম্যানেজমেন্টে মজুদে করিতে জানে সেই সর্বশক্তিমান। মাননীয় স্পিকার, আজকে তৈলের এমন একটা সমস্যা দেখা দিয়েছে, এই ম্যানেজমেন্ট ঘাটতিটার কারণে এই পৃথিবীতে সমস্যা হয়। এই জন্য পলিটিশিয়ানদেরকে বলা হয় দ্য আর্ট অফ ম্যানেজমেন্ট করে, কিভাবে পিপলসকে ম্যানেজমেন্ট করে পলিটিক্স করা হয়। আমি মুদ্রা 2টা সমস্যার কথা বলবো সংকটের, এরপরে সমাধানের ব্যাপারে যদি সুযোগ থাকে বলবো। মাননীয় স্পিকার, আমাদের 2টা সংকট ঘটেছে এই সংকটের মধ্যে। 1 নম্বর হচ্ছে আমরা ইন্টারন্যাশনালি ডিপ্লোমেসিতে ফেল করেছি। কিভাবে ফেল করেছি আমি আপনাকে একটু বলি। আপনারা এই যখন ইরান যুদ্ধটা শুরু হলো, আমরা যখন বিগিনিংয়ে যে স্টেটমেন্টটা দিয়েছি, এটা আমাদের সাংবিধানিক যে অন্য অন্য রাষ্ট্রের ব্যাপারে আমাদের আচরণ এবং ব্যালেন্স ট্রিটমেন্ট করার ব্যাপারে যেটা ছিল, সেটা কমপ্লিটলি ইমব্যালেন্স একটা স্টেটমেন্ট হয়েছে, নাম্বার 1। 2 নম্বর, যারা আন্তর্জাতিক সম্পর্কে মিনিমাম পড়াশোনা করে, তাদের একটা রিয়ালিজম থিওরি নামে একটা থিওরি আছে। এটা মানে হচ্ছে একটা ন্যাশন স্টেট সিস্টেমের প্রথম কাজ হলো আমাদের রাষ্ট্রের স্বার্থটাকে প্রথম দেখতে হবে, যেখানে আমাদের ইন্টারেস্টটা সার্ভ হবে। আমরা গ্লোবাল চেঞ্জিং অর্ডারের ক্ষেত্রে কোনোভাবে কোনো একক দেশের উপর ডিপেন্ডেন্সি হতে পারি না মাননীয় স্পিকার। আমাদেরকে যেটা হবে, আমাদের রাষ্ট্রের স্বার্থের জন্য অন্য অন্য এলাইরাও যারা দেখা যাচ্ছে তাদের স্বার্থের জন্য বিভিন্নভাবে তাদের ইন্টারেস্ট সার্ভ করেছে, কিন্তু আমরা একটা ইমব্যালেন্স স্টেটমেন্ট দিয়েছি। শুধু তাই নয়, আমরা দেখেছি বিভিন্ন বিদেশি বড় বড় পত্রিকাতে তারা আমাদের ব্যাপারে সম্পাদকীয় করেছে যে বাংলাদেশ, বিশেষ করে মিডল ইস্ট মনিটরের আমি দেখলাম, সেখানে বলা হয়েছে বাংলাদেশ এই যুদ্ধের ব্যাপারে ব্যাংরাপসি অফ ফরেন পলিসি যে আমরা অ্যাপ্রোচটা নিয়েছি সেটা কমপ্লিটলি ব্যাংরাপসি রূপায়ণ করেছে মাননীয় স্পিকার। কারণটা হলো হরমুজ প্রণালী দিয়ে শুধুমাত্র তেল আর এলএনজি নয়, আমাদের অনেক ফুড প্রোডাক্টসও চলে আসে মাননীয় স্পিকার। সুতরাং কোনো জায়গায় যদি ডিপ্লোমেসিতে আমরা হেরে যাই, তাহলে আমাদের অনেক কিছু ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্র হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এবং আমরা সর্বশেষ ইরানি অ্যাম্বাসেডরের বক্তব্য থেকে স্পষ্ট বার্তা বুঝতে পারি, উনি বলেছেন আমরা ব্রাদারলি 6টা রাষ্ট্রের ব্যাপারে খুবই পজিটিভ ছিলাম, কিন্তু আমরা কষ্ট পেয়েছি। ওনার মেইন ব্যক্তি মারা গিয়েছে, তখন আমরা শোক বার্তা দেওয়ার ক্ষেত্রে আমরা মনে হয় একটু কার্পণ্য করেছি। আমরা কারো শত্রুতা নই, আমরা কোনো দোষের ব্যাপারে নই, আমরা কোনো পক্ষ বিপক্ষে নই। আমি এই ব্লক সেই ব্লকের কথা বলতেছি মাননীয় স্পিকার, আমি বাংলাদেশ ব্লকের বাংলাদেশের ইন্টারেস্টের কথা বলছি মাননীয় স্পিকার। সুতরাং ডিপ্লোমেসিতে আমরা একটা লস করেছি, এটা একটা ম্যানেজমেন্টের ঘাটতি, ইন্টারনাল ঘাটতিতে। যদি মাননীয় স্পিকার আমরা একটা জিনিস বলি, আমাদের সবচেয়ে বড় সংকটটা হয়েছে তেলের ব্যাপারে। আমরা আমাদের সম্মানিত মন্ত্রী 300 ধারায় বক্তব্য দিয়েছিলেন, উনি আশ্বস্ত করতে পারেন নাই। কারণ
কারণটা কি? এখানে একটা আমাদের ডাটার বা তথ্য সংকটের কারণে সঠিক তথ্যের অভাবে মানুষের বিশ্বস্ততা হারায়। বিরোধী দল যেমন আস্থা পায়নি, জনগণ দেখছে বিশাল বিশাল লাইন, আস্থা পায়নি। তখন প্যানিক বাইং এর যে আপনার থিওরিটা বলেন, প্যানিক বাইং থিওরি 1 মাসের বেশি কাজ করে না মাননীয় স্পিকার, আজকে প্রায় 2 মাস হয়ে যাচ্ছে। সুতরাং প্যানিক বাইং থিওরি না, থিওরি হচ্ছে এক্সাক্ট তথ্যটা ছিল না। এই তথ্য সংকটের কারণে আমাদের তেল কত মজুদ আছে আজকেও শুনলাম 2 মাস মজুদ আছে, কিন্তু বাস্তবতার সাথে যখন মেলে না তখন মানুষের মধ্যে হতাশা তৈরি হয়, আস্থাহীনতার সংকট ঘটে। যদি বলি এখানে সলিউশন কি, সলিউশনটা ছিল এরকম ন্যাশনাল একটা ক্রাইসিস কমিটি সরকারি দল বিরোধী দল হওয়ার দরকার ছিল, এবং তারা যৌথভাবে এই জিনিসটাকে ইনভেস্টিগেশন করে এই তথ্যটাকে জাতির সামনে যদি প্রেস ব্রিফিং করতো 2 দল মিলে, তখন মানুষ বিশ্বাস করতো যদি আমাদের ক্রাইসিসও থাকতো আমরা মেনে নিতাম যে ক্রাইসিসের সময় সবাই মিলে কিভাবে কাজ করতে পারেন স্পিকার। সুতরাং ইন্টারনাল ম্যানেজমেন্টে আমরা ফেল করেছি মাননীয় স্পিকার, এবং তার প্রমাণটা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী যে ব্যাখ্যা দিলেন, অমুক দলের অমুক জায়গায় তেল পাওয়া গেছে, আমার এলাকায় বিএনপি নেতার বাড়িতেও তেল পাওয়া গেছে। এটা কি কোনো আর্গুমেন্ট হলো মাননীয় স্পিকার? এটা হাজার হাজার দেখাতে পারবো। সুতরাং চোর তো চোরাই, চোর কোনো দলের হতে পারে না মাননীয় স্পিকার, অপরাধী তো অপরাধী। কিন্তু সমস্যা হচ্ছে আমরা কি ম্যানেজমেন্টটা ঠিক করতে পেরেছি মাননীয় স্পিকার? চেইন অফ যে ওয়েলিং দেওয়ার সিস্টেম সেটা কি ওকে আছে? এইটার কারণে পণ্য পরিবহনের সমস্যা। আমি শুধু একটা সেক্টর অ্যাড্রেস করি, এটা মিসম্যানেজমেন্টের কারণে 8টা জায়গায় নষ্ট হয়েছে। পরিবহন সেক্টরে যদি কথা বলি, আমি চেক করে দেখলাম কোনো ডাটায় কতগুলা পরিবহন চলে, কতগুলা বাস চলে, কোনো ডাটা নাই। কি একটা রাষ্ট্র আমার প্রফেসর আমাকে বলতো, যদি 1 মিনিট বাড়িয়ে দেন, 1 মিনিট শেষ করব। আমার প্রফেসর আমাকে বলতো যে মুসলমান বিশ্বে কোনোদিনও রিসার্চ কাজ করে না। বলে কেন কাজ করে না? কারণ তোমাদের জনসংখ্যার ক্যালকুলেশন ঠিক নাই। যদি স্যাম্পল সাইজ ঠিক না থাকে তার রিসার্চের ফল ঠিক আসে না। আমাদের কয়টা পরিবহন আছে, কয়টা কি আছে সেটা আমরা জানি না মাননীয় স্পিকার। এই জন্য এক্সাক্ট পলিসি নিতে গেলেও পলিসিগুলো আমাদের ফাংশন করে মাননীয় স্পিকার। এই জন্য একুরেট ডাটা, বাস, ট্রাক কয়টা কত তেল যায় সেটার একটা একুরেট লিমিটেশন থাকে, তাহলে আমরা এটার ফাংশন করার ক্ষেত্রে হেল্প করতে পারি মাননীয় স্পিকার। সুতরাং তথ্য ঘাটতিটা আমাদের দূর করতে হবে, আস্থায় নিয়ে আসতে হবে। এবং আমরা বিভিন্ন জায়গায় তথ্য দেখছি অকটেনের নাকি অনেক উপচে পড়া সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দেখলাম সুপার পেট্রো মেঘনা এমডি নিজেই সাক্ষাৎকার দিয়ে বলতেছে আমাদের তেল আছে, সরকার নিচ্ছে না, আর আমরা বলতেছি তেল পাচ্ছি না। আসলে বাস্তবতাটা কোনটা সেটা এখন পর্যন্ত ক্লিয়ার যদি হইতে পারতাম তাহলে মনে হয় আমাদের জন্য সুবিধা হইতো। বিপিসি গত বছর 52,000 কোটি টাকা 11 বছরে লাভ করেছে, আর বলতেছে আমাদের 36,000 টাকা ঘাটতি দিতে হবে। অনেক স্পিকার, তো এত দাম বাড়াইলে আমাদের রাষ্ট্রের মানুষের তো নাবিশ্বাস হয়ে যাবে। সব মিলে যদি বলতে চাই, আমাদেরকে যদি সব মিলে একত্রিত কাজ করতে হয়, একটা ওয়েল ভিশন ডেকোরেটেড ম্যানেজমেন্ট, দুইটাকে ঠিক করতে হবে। সবাই মিলে বসে যেখানে ফেইলিওর হচ্ছে সেখানে অ্যাড্রেস করতে হবে। জি, ধন্যবাদ মাননীয় সদস্য। পাবনায় জামায়াত নেতার পাম্পে অভিযান, এবার পাবনায় পানির ট্যাঙ্কে তেলের সন্ধান, নাউজুবিল্লাহ। পেট্রোল পাম্পে প্রাইভেট কারের লাইন কিংবা বাইকারদের লাইন জ্বালানি ব্যবস্থাপনার প্রকৃত চিত্রে সাক্ষ্য দেয় না। কারণ বাংলাদেশের মোট জ্বালানি চাহিদার অক্টেন মাত্র 5.5% প্রতিনিধিত্ব করে, যেখানে পেট্রোল 6% প্রতিনিধিত্ব করে। অর্থাৎ 88% গ্রাহকের চাহিদা নিয়ে কিন্তু অদ্যাবধি কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। এরপরেও আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা আমরা লক্ষ্য করছি। এ ব্যাপারে আমি কিছু পেপার কাটিং আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। মার্চ মাসের 7 তারিখে বাংলা ভিশন বলছে পাবনায় জামায়াত নেতার পাম্পে অভিযান, এবার পাবনায় পানির ট্যাঙ্কে তেলের সন্ধান, নাউজুবিল্লাহ। 10 মার্চ পাবনায় ডিবিসি নিউজ বলছে এবার পাবনায় ড্রয়িং রুমে মিলল মিনি পেট্রোল পাম্প। নাটোরে যুগান্তর বলছে 8 তারিখ মার্চে সিংড়ায় মাটির নিচে 10,000 লিটার ডিজেল মজুদ। একইভাবে মার্চের 12 তারিখে ইনকিলাব বলছে পাম্পে হাহাকার, চড়া দামে কালোবাজার সয়লাভ। নীলফামারীতে 18 তারিখের ঘটনা এপ্রিলের কাভার্ড ভ্যানে গোপন ফিলিং স্টেশন, অ্যাম্বুলেন্সে করে জ্বালানি তেল পাচার। কুষ্টিয়ার এপ্রিলের 8 তারিখের সংবাদ ঢাকা মেইল বলছে কুষ্টিয়ার রফিক ফিলিং স্টেশনে তেল পাচার নিয়ে সংঘর্ষ, আহত 7। এভাবেই চুয়াডাঙ্গায় অবৈধ তেলের মজুদ
ব্যবসায়ীকে কারাদণ্ড, অবৈধ জ্বালানি তেল মজুদের হিড়িক, অভিযানে জব্দ, তেল নেই সাইনবোর্ডের আড়ালে, অবৈধ মজুদ, ধরা পড়ল যমুনা টিভির ক্যামেরায়, এরকম অজস্র সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়। অবাক বিস্ময়, আজ মানব জমিন পত্রিকায় দিয়েছে অনলাইনে তেলের কালোবাজারি 300 চক্র, যেখানে অনলাইনে পেট্রোল পাম্পে যেখানে লম্বা লাইন, সেখানে অনলাইনে আমরা দেখতে পাচ্ছি যে 400 থেকে 350 থেকে 400 টাকায় অকটেন বিক্রি হচ্ছে। আমি নিশ্চিত এখানে উপস্থিত আমাদের অত্যন্ত দক্ষ ক্যারিশম্যাটিক মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে নিশ্চয়ই দৃষ্টি দেবেন। আজকে আমি একটি কথা না বললেই নয়, 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমার সৌভাগ্য হয়েছিল আজকের বিরোধী দলীয় নেতার সাথে আমার প্রিয় জেলা শহর যশোরে সাক্ষাৎ করবার। অত্যন্ত সৌজন্য বিনিময় হয়েছিল। তিনি আমাকে ডাবের পানি দিয়ে আপ্যায়ন করেছিলেন। 1.5 বছর পর যখন সংসদে মাগরিবের নামাজে বিরতিকে একদিন দেখা হলো, আমাকে অবাক করে দিলেন। তিনি আমার নাম বলে সম্বোধন করলেন। একদিকে তার সৌজন্য, আর এইদিকে তার বুদ্ধিমত্তা এবং স্মরণ শক্তিতে আমি বিমোহিত হয়েছিলাম। কিন্তু আমি খুশি হতাম যদি তিনি স্নেহের আলিঙ্গনে আমাকে আলিঙ্গন করে এই সমস্যা সমাধানের জন্য পরামর্শ। সময় শেষ, আপনার স্পিচটা শেষ করুন, এই পার্টটা শুধুমাত্র। দিকে তার পরামর্শে 1 মিনিট। আমি যেমন স্বস্তি পেতাম, ঠিক একইভাবে দেশবাসী উপকৃত হতো। যথার্থই মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছেন, এটি আজ অভিযোগের বিষয় নয়, এটি কাউকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবার বিষয় নয়, এটি সবাই মিলে সমস্যার সমাধানের ব্যাপার। আর তাই আজকে এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমি মাননীয় বিরোধী দলীয় নেতার মাধ্যমে এবং আপনার মাধ্যমে সকল সংসদ সদস্য বলতে চাই, যদি আপনাদের কাছে কোনো সুস্পষ্ট পরিকল্পনা থাকে, আমরা সেই পরিকল্পনা গ্রহণ করতে সদা প্রস্তুত। এক্ষেত্রে আমি উল্লেখ করতে চাই, আমরা ইতোমধ্যে দেশের শীর্ষ গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে আমাদের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদের নেতৃত্বে আমরা বৈঠক করেছি। এই দেশের বিজ্ঞ জ্বালানি বিশেষজ্ঞদের সাথে ধারাবাহিকভাবে আমরা বৈঠক করে চলেছি। আগামী শনিবারও এরকম একটি বৈঠকের দিন নির্ধারিত রয়েছে। আমি গতকাল এই জুলাই অভ্যুত্থানের এক তারকা যোদ্ধা আবুল হাসনাতের কাছে আমি বলেছিলাম, ছোট ভাই তুমি অনেক বুদ্ধি। ধন্যবাদ। আচ্ছা, মাননীয় প্রতিমন্ত্রী এই পার্টটা শেষ করেন। 2 মিনিট সময় দেওয়া হলো, আমাদের টাইম কনস্ট্রেন্ট আছে। আমি কিন্তু তাই আজকে এই কথাটাই বলতে চাই, আমরা প্রতিনিয়ত প্রত্যেকের বুদ্ধি নিচ্ছি, পরামর্শ নিচ্ছি। আপনারা দেখেছেন আমার পরীক্ষামূলক ভাবে ফুয়েল পাস আমরা চালু করেছি ঢাকায়, আমরা যেটি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেকটা জেলা শহরে কিন্তু জ্বালানির ব্যবস্থাপনার চিত্র অনেক উন্নত হয়েছে। স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন অত্যন্ত দায়িত্বশীলতার সাথে তাদের এলাকায় ফুয়েল পাস চালু করে কিন্তু এই ব্যাপারে কিন্তু তারা সুফল লাভ করেছে। আমি নিশ্চিত আগামী শুক্র শনিবারে আমরা অধিকাংশ নিজ নিজ নির্বাচনী এলাকায় ফেরত যাব। নিজ নিজ নির্বাচনী এলাকায় ফিরে গিয়ে যদি আমরা স্থানীয় জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলে বাস্তব চিত্র সম্পর্কে আমাদের যথার্থ যদি পরামর্শ থেকে আমরা যদি পরামর্শ দেই, নিশ্চয়ই আগামী সপ্তাহে এই চিত্র আরো পাল্টাবে। আর ঢাকায় ফিরে যদি মনে করেন ওই বাস্তব মাঠের অভিজ্ঞতার আলোকে আমাদেরকে কোনো পরামর্শ দিতে চান, আমি মাননীয় বিরোধী দলের নেতা এবং তার টিমকে আমরা আমাদের মন্ত্রণালয় কিংবা আমাদের মাননীয় মন্ত্রীর অফিস কক্ষে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। কালোবাজারের পরিচয় কালোবাজারি, দুষ্কৃতিকারের পরিচয় দুষ্কৃতিকারী। যদি অতীতের মতো আমরা আগের কালচারে ফেরত যাই, যে আপনার রাজনৈতিক দলের এই কর্মী করেছে, বিরোধী দলের এটা করেছে, অমুক এটা করেছে, সেই কালচার তো আমি যেতে চাই না। মাননীয় স্পিকার, জ্বালানির কারণে কি মাননীয় স্পিকার বোরো চাষ ব্যাহত হয়েছে? 14 এপ্রিল পার হয়ে যাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় তারপরে সহনীয় মাত্রায় জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের সাথে কিছুটা সামঞ্জস্য রেখে আমাদের অর্থনীতি যেহেতু একটা সার্টেন মাত্রা পর্যন্ত সহ্য করতে পারে, সেই রেঞ্জের মধ্যে নিয়ে এসছে এবং জনগণের যাতে দুর্ভোগ সৃষ্টি না হয়, জাতীয় জীবনে যাতে আমরা সংকটে না পড়ি, সেজন্য একটা চেক অ্যান্ড ব্যালেন্স হিসাবে এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। কোথাও 15 টাকা, কোথাও 20 টাকা, কোথাও 25 টাকা। পার্শ্ববর্তী দেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে কোথাও 50%, কোথাও 100% জ্বালানি তেলের
এবং অন্যান্য জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, ইনক্লুডিং ইউনাইটেড স্টেটস। এখন আমাদের প্রশ্ন হলো, কোনো মিল ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে কিনা যদি সংকট হয়? কোনো কলকারখানা, চাষাবাদ, বুরু চাষ, স্কুল কলেজ, ব্যবসা বাণিজ্য সবকিছুই স্বাভাবিক চলছে, তাহলে সংকটটা কোথায়? হ্যাঁ, যে সমস্ত বিষয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে, কোথাও কালোবাজারি হচ্ছে, কোথাও মজুদ হচ্ছে, কোথাও ধরা পড়ছে, কোথাও পাচার করার বিষয়ে কথা উঠেছে। হ্যাঁ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনেকে অঙ্গুলে নির্দেশ করেছে, কি করছে? এগুলো যে ফাইন্ড আউট করলো, এগুলো তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই করেছে। এটা র্যাব করুক, পুলিশ করুক, অন্য বাহিনী করুক, বিজিবি করুক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই তো করেছে। পুলিশের কাজ তো আর জ্বালানি মন্ত্রণালয় করতে পারে না। কিন্তু যেখান থেকে এগুলো উদ্ধার করা হয়েছে, এ সমস্ত মজুদকারী বা কালোবাজারি অথবা অনলাইনে তেল কালোবাজারের যে চক্র, এ বিষয়ে যদি কথা বলতে চাই, একটা ভালো অ্যাটমসফিয়ার বজায় রাখার জন্য আমরা কেউ কোনো রাজনৈতিক দলের কথা বলবো না। কারণ কালোবাজারির পরিচয় কালোবাজারি, দুষ্কৃতিকারীর পরিচয় দুষ্কৃতিকারী। যদি অতীতের মতো আমরা আগের কালচারে ফেরত যাই, যে আপনার রাজনৈতিক দলের এই কর্মী করেছে, বিরোধী দলের এটা করেছে, অমুক এটা করেছে, সেই কালচার তো আমি যেতে চাই না, মাননীয় স্পিকার। সুতরাং আমরা এখানে দোষারোপের কোনো রাজনীতি দেখছি না। ধন্যবাদ জানাই মাননীয় বিরোধী দলের নেতাকে যে আপনি আলাপ আলোচনা করতে চেয়েছেন, সরকারি দল বিরোধী দল মিলে যদি কোনো রকমের সংকট হয়, এবং সেই ক্ষেত্রে জাতীয় ভিত্তিতে, জাতীয় ইস্যুতে সবসময় আমরা এক থাকব। যেমন ভাবে আমরা এক থেকেছি বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে যে জাতীয় ঐক্য আমাদের মধ্যে গঠিত হয়েছে, সৃষ্টি হয়েছে, সেই ঐক্যটাকেই শক্তিতে রূপান্তরিত করে আমরা এই নেশনকে এগিয়ে নিয়ে যাব, জাতিকে এগিয়ে নিয়ে যাব। সেখানে আমরা একমত। এই ইস্যুগুলো সাধারণত এইভাবে জাতীয় সংসদে আলোচনা কখনো আগে হয়নি, মাননীয় স্পিকার। আমার অন্তত সংসদীয় রাজনীতির ইতিহাস আমি দেখেছি, বিগত দিনে কোনো সেশনে একটা বা দুইটার বেশি মুলতবি প্রস্তাব আলোচনা হয়নি। 68 বিধিতে খুব রেয়ার আলোচনা হয়েছে। কিন্তু আমরা এই জাতীয় সংসদের আলোচনাকে অর্থবহ করতে চাই। এই আলোচনাটাকে শুধুমাত্র আলোচনায় টকড আউট করে দিতে চাই না। এখান থেকে যদি কোনো সলিউশন বেরিয়ে আসে, সেটা আমরা গ্রহণ করব এবং মন্ত্রণালয়ে সেটা আমরা এক্সিকিউট করব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা নির্দেশনা চাইব, সেটা আমরা বাস্তবায়ন করব। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর এখানে আমাকে একটু প্রশংসা করতেই হয়। উনি প্রশংসা পছন্দ করেন না, তারপরেও করতে হয়। তিনি যদি দিক নির্দেশনা না দিতেন, আইন শৃঙ্খলা বাহিনী সহ এবং স্থানীয় পর্যায়ের, জেলা পর্যায়ের ডিসি, এসপি এবং যারা পেট্রোলিয়াম সেক্টরে কাজ করে তারা সহ যদি মাঠ পর্যায়ে সবাই তদারকি না করত, তাহলে বড় ধরনের বিশৃঙ্খলা হতে পারত। প্রত্যেকটা পেট্রোল পাম্পে, প্রত্যেকটা ডিপোতে ডেইলি ভিত্তিতে রুটিন করে সেখানে তদারকি করা হয়েছে, সেখানে সমস্ত ডাটা সংরক্ষণ করা হয়েছে এবং সকাল বিকাল সেখানে মনিটরিং করা হয়েছে কোনো রকম অনিয়ম হচ্ছে কিনা। তারপরেও কিছু কিছু অনিয়ম হয়েছে, কারণ যেখানে দ্রব্যমূল্য কম থাকে সেই দ্রব্যটা মজুত করার, পাচার করার এবং অপচয় করার একটা প্রবণতা, এটা হিউম্যান বিইং এর মধ্যে থাকে।